কোর্টে তিলকের কথা শুনে সত্যি জানতে পারছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা বারবার করে এটাই ভাবতে থাকে যে তিলকের পক্ষে কি একাই কাজটা করা সম্ভব নাকি অন্য কোনো ব্যাপার আছে। তিলককে আমি কোথাও একটা দেখেছিলাম, মেজমাকেও দেখছিলাম তিলকের সাথে কথা বলতে। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, তবে ব্যাপার তো কিছু একটা আছে যেটা আমাকে খুঁজে বার করতে হবে, হাল ছাড়লে চলবে না। তার মধ্যেই অগ্নি তখন এসে দেখে কথা ডায়েরি লিখতে শুরু করেছে, সেখানে পয়েন্ট করে করে সব কিছু লিখে রাখছে। আর এটা দেখার পর অগ্নি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, এসব দিয়ে কি হবে? কথা বলে, পাচক মশাই আপনি আবারও শুরু করে দিয়েছেন। আমি যদি ডায়েরি লিখি তাতে আপনার সমস্যাটা কোথায় যে আপনি এরকমটা করছেন? এমন করলে কিন্তু হবে না। তখনই অগ্নি বলে, এই তুই এরকম করছিস কেন রে? তোর ওই গোবরগিরির কথা আমি দেখলে কি হয়েছে? এর মধ্যেই কথা তখন ভাবে, আমি এটাই ভাবছি যে তিলকের মুখ থেকে কি করে সত্যি কথাটা বার করা যায়, কারণ সত্যিটা জানাটা খুবই দরকার। যেভাবে সবকিছু শুরু হয়েছে এর শেষ হওয়াটা জরুরি। আর এটা শোনার পরেই অগ্নি তখন বলে, আমিও তো সেটাই ভাবছি, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা আমাদেরকে খুঁজে বার করতেই হবে, হাল ছাড়লে চলবে না। এর মধ্যেই তখনই চিত্রা লুকিয়ে লুকিয়ে কথাদের কথা শুনছিল আর তারপর লুকিয়ে পড়ে। কথা দেখে নিয়েছিল চিত্রাকে, কিন্তু বুঝতে পারেনি। কথা তখন বলে, পাচক মশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছিল। পাচক মশাই বলে, এমনটা হবে কেন? কে আমাদের কথা শুনবে লুকিয়ে লুকিয়ে? তোর না কোথাও একটা ভুল হচ্ছে। কথা বলে, মা আনন্দীর কিরিটের ওই পাথরগুলো, এদিকে গোপালের বাঁশি, এই দুটোর কি কোনো যোগসূত্র আছে? আমি সেটাই খুঁজে বার করার চেষ্টা করছি পাচক মশাই। অগ্নি তখন বলে, খুঁজে দেখ পাস কি না, পেলে তো ভালোই বলবো। এর মধ্যেই আক্কি আর প্রত্যয় দুজন মিলে যেরকম আগে ঝামেলা করত সেটা তো আর হচ্ছেই না। আক্কি পুরোপুরি চুপ করে গেছে। প্রত্যয় তখন বলে, কি ভাবছিস বলতো? জুনির ব্যাপারটাকে নিয়ে ভাবছিস তাই তো? দেখ, জুনি তো সদ্য একটা আঘাত পেয়ে এসেছে, তার জন্য ওর মনটা হয়তো অনেক খারাপ। আর তারপরে হয়তো তোর মা মানে মেজো মিমিয়াকে তো তুই চিনিসই, সে যদি সবটা জানতে পারে কতটা কি রিয়াক্ট করতে পারে সেটা জুনি তোর থেকে মনে হয় ভালো জানে। সেজন্যই হয়তো এই রিলেশনশিপটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু তুই চিন্তা করিস না, একদিন সবটাই পসিবল, তুই শুধু দেখতে থাক। অন্যদিকে দেখা যায় জেলের ভিতরে কথা বলতে থাকে একজন কয়েদি তিলকের সাথে, আর বলে, ইন্সপেক্টর প্রত্যয় সরকারকে তো আর চেনেন না, এমন মার মারবে না, মুখ থেকে সত্যি কথা বলিয়ে তবেই ছাড়বে। এর মধ্যেই সকাল হয়ে গেছে আর কথা চলে এসেছে কফি নিয়ে। অগ্নি তখন ভাবে, যাক সকালে তো এক কাপ কফি অন্তত পাওয়া গেল। এরপর কফিটা খেয়ে দেখে এটা হার্বাল কফি, সেই জন্য অগ্নি খেতে চায় না। কথা বলে, পাচক মশাই আজকে কোর্টে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যদি মাথা গরম করে ফেলেন তাহলে তো আবারও তিলককে মারতে শুরু করবেন। মাথা ঠান্ডা হতে চাইলে এই হার্বাল কফি আজকে খেতে হবে, আর সেই জন্য আমি আপনাকে হার্বাল কফিটাই দিলাম। অগ্নি তখন বলে, সত্যি এই মেয়েটা পারেও বটে। না না, আর দেরি করলে চলবে না, এবারে ঝটপট রেডি হয়ে নিতে হবে। চিত্রা তখন ভাবে, তিলকের মুখ বন্ধ করতে হবে। একবার যদি আমি তিলকের মুখ বন্ধ করে ফেলতে পারি তাহলে ওই পাথরগুলো বেচে দিয়ে আমি সবকিছু ভাগ পেয়ে যাব, আর কাউকে কোনো কৈফিয়ত দিতে হবেও না। উফ, এত বড় একটা সুযোগ হাতছাড়া করব না, একটা না একটা ব্যবস্থা আমি ঠিক করবই। এর মধ্যেই অগ্নি কথা বলতে থাকে আর বলে, কিরে তুই এখনো রেডি হসনি? কথা বলে, পাচক মশাই আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি আসছি। কথা মা আনন্দীর সামনে প্রার্থনা করতে থাকে আর বলে, দেখো মা আনন্দী, আজ যেন ওই তিলকের মুখ থেকে সত্যি কথা বার করতে পারি, সব যেন ঠিক থাকে, তুমি দেখো। এর মধ্যেই কথা মা আনন্দীর একটা আশীর্বাদী ফুল নিয়ে এসে আঁচলে বেঁধে নেয়। তারপর অগ্নিকে বলে, পাচক মশাই এই ফুলটা আপনি আপনার মাথায় একটু ছুঁয়ে দেব। তখনই অগ্নি বলে, দেখ আমার এসব কিছু লাগবে না। তখনই কথা বলে, প্লিজ আমি তো আপনার বন্ধু হই, বন্ধু হয়ে এটুকু করতে পারি না? অগ্নি আর কিছু বলতেও পারে না। তখনই ছোটকা বলে, কি ব্যাপার, হ্যাঁ এত কথা কিসের? এর মধ্যেই প্রত্যয় তখন বলে, বিগ ব্রো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, চল এবারে আমাদেরকে বেরোতে হবে। এরপর সবাই তো কোর্টে পৌঁছে যায়, সেখানে তিলককে নিয়ে আসা হয়। কথা আবারও তিলকের ওপরে অনেক রেগে যায় আর বলে, অন্তত এবার তো বলুন, এবার তো আপনাকে কোর্টে তোলা হচ্ছে, আমাদের সামনে না বললেও জজ সাহেবের সামনে তো আপনাকে কথাগুলো বলতেই হবে, তাহলে এখন বলছেন না কেন? তিলক তখন বলে, আমি আর কি বলবো, এই ধাঁধা অনেক বেশি জটিল,
আপনারা যখন সত্যিটা জানতে পারবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের নিজেদের কেউই এই সময়ের সাথে জড়িত রয়েছে। আর এটা শোনার পর কথা তো ভাবতে থাকে, কি বলে গেল তিলক? আমাদের আপন কেউ এইসবের মধ্যে জড়িয়ে রয়েছে? কে রয়েছে যে এইসব কাজগুলো করছে? তখনই তিলক ভাবে, আমি যদি ওই পাথরগুলো না পাই তাহলে আমি চিত্রা গুহকেও পেতে দেব না। চিত্রা গুহর নামটা আমি আজকে বলেই দেব। এর মধ্যেই প্রান্তিককে ফোন করেছে চিত্রা আর বলে, ওইদিকে সব ব্যবস্থা রেডি আছে তো প্রান্তিক? প্রান্তিক বলে, এমনিতে আপনি আমার আর আমার বাবার কোনো কাজে আসেন না। যাই হোক, সেই কথা বাদ দিলাম, আমি আপনাকে হেল্প করছি। আমি একটা লোক কোর্টে পাঠিয়ে দিয়েছি, সে ওই তিলককে শেষ করে দেবে। আপনি এসব নিয়ে একদম ভাববেন না চিত্রা দেবী। তবে এবারে আপনি আপনারটাকে নিয়ে ভাবা বন্ধ করে আমাদেরটাকে নিয়েও একটু ভাবুন। তখনই চিত্রা বলে, ভাবছি, তুমি আগে আমার কাজটা সম্পন্ন করো। এর মধ্যে অগ্নি তখন বলে, কি হয়েছে বলতো? তুই এত কেন চিন্তা করছিস? তখনই কথা বলে, চিন্তা হচ্ছে পাচক মশাই, কারণ যতই হোক এই তিলককে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। এ চাইলে অনেক কিছুই করতে পারে, সেই জন্যই আমার একটু সন্দেহ হচ্ছে, এই আর কি। অগ্নি তখন বলে, দেখ, এখন তো কোর্টে নিয়ে চলে এসেছি, এখন আর কোনো অসুবিধার ভয় নেই। কিরে প্র্যাটি, তাই তো? প্রত্যয় তখন বলে, হ্যাঁ, আর তাছাড়া ও এখন মুখ খুলবে, আর একটু যদি জব্দ করতে পারতাম তাহলে ভালো হতো। তবে ডাক্তারটার জন্য আমি চেপে গেলাম। কথা বলে, যাই হোক, এখন শুধু একটাই প্রার্থনা, সত্যিটা বেরিয়ে আসুক। কিন্তু পাচক মশাই, তিলকবাবু কি বললো বুঝতে পেরেছেন? পাচক মশাই বলে, না রে, আমি সেটা বুঝতে পারিনি, তবে বোঝার চেষ্টা করতে হবে। এখন হাল ছাড়লে চলবে না, আমাদেরকে এখন শক্ত করে হাল ধরতে হবে। ওই তিলকের ব্যাপারে সবটা জানতেই হবে, কে ওকে পাঠিয়েছিল এই বাড়িতে এই ক্ষতি করার জন্য। এর মধ্যেই প্রান্তিকের পাঠানোর লোক চলে এসেছে, আর সে এসে তাড়াতাড়ি করে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। ইঞ্জেকশনটা খাওয়া মাত্রই তিলকের শরীরটা খারাপ লাগতে শুরু করে দেয়। তখনই কথা বলে, পাচক মশাই, এর আবার কি হলো? সব তো ঠিকই ছিল। তখনই প্রত্যয় বলে, এ মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার কোর্স করেছে। এরপর তাড়াতাড়ি করে সবাই মিলে ধরে, কিন্তু বুঝতে পারে অবস্থা খারাপ, তাই সোজা একেবারে হসপিটালে নিয়ে যায়। প্রান্তিক তখন চিত্রাগুহকে ফোন করে বলে দেয় কাজ হয়ে গেছে, আর এরপর ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দেয়। এই অবস্থা হবে তিলকের এটা ভাবতেই পারেনি কথা, আর মনে মনে ভাবে, বারবার এই তিলকের কাছ থেকে যখনই সত্যিটা জানতে চাইছি তখনই কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে। কি করব আমি এখন? কি করে সবটা বার করব? তার মধ্যেই ডাক্তারবাবু বলে, আপনাদের এই পেশেন্টকে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেটার মাধ্যমে ওর পুরো শরীর প্যারালাইজ হয়ে গেছে। কবে সুস্থ হবে, আদৌ হবে কিনা, সেসব ব্যাপারে আমরা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। আর এটা শোনার পর কথা তো অনেক কষ্ট পায়, আর ভাবে, সুস্থ মানুষটাকে কে এত বড় ক্ষতি করে দিল? কথা শুনে প্রত্যয় বলে, আমিও বুঝতে পারছি না কি করে এটা হলো। এটার সম্বন্ধে আমাকে আরো বেশি করে তদন্ত শুরু করতে হবে।